শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন গল্পকথা। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলোকচিত্রী আশফিকা রহমান। কেমন আছেন আপু? ভালো আছি অর্চি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে সামনে পেয়ে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে অনেক সুন্দর একটা আড্ডা হবে, গল্প হবে, কারণ আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আই হোপ সো, আপনিও খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ আপু। যে বিষয়টা নিয়ে প্রথমেই জানতে চাই যে গত বছরটা বা বেশ কিছু বছর ধরেও আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে তো আসলে যাচ্ছি, এবং আপনি পার্সোনালি কিন্তু অনেকটা বলবো যে অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে পার করেছেন। সেই দিক থেকে যদি জানতে চাই, এখন নতুন বছরটা আপনার জন্য কি করে শুরু হয়েছে? আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ অর্চি, ইটস আ নাইস কোশ্চেন এন্ড আই থিংক দিস ইজ ওয়ান কোশ্চেন দ্যাট উই হ্যাভ বিন আস্কিং এভরিওয়ান। আমরা বোধহয় সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, এই নতুন বছরটা আমরা নতুনভাবে কিভাবে শুরু করতে পারি। আমার কাছে অন্য একটা ব্যাপার মনে হয়, সেটা হলো আমরা মানুষ হিসেবে খুবই আশাবাদী। আমরা প্রত্যেকটা সময় নতুন করে আবার স্বপ্ন দেখি। এটা বোধহয় মানুষেরই একটা কোয়ালিটি। এই কোয়ালিটি অন্য প্রাণীদের মধ্যে হয়তো নেই। আগের বছরগুলো যেমনই গেছে, এই বছরটা আমরা বোধহয় নট অনলি ইন বাংলাদেশ, আমরা পুরো বিশ্ব নতুন করে আবার ভেবে নতুন স্বপ্ন নিয়ে আবার শুরু করছে একদম। আর আমার জন্য আমার মনে হয় যে আমার জন্য ডাবল লকডাউন ছিল। আমি আগে 2019-এ আই হ্যাভ বিন সাফারিং ফর ক্যান্সার, তো আমি পুরো 6 মাস হসপিটালে ছিলাম, সেটা একদম লকডাউনের মতোই। আবার পরে এই বছর এসে আবার লকডাউনের জন্য আবার 6-7 মাস বন্ধ ছিলাম। নতুন বছরে আমি জাস্ট কাজ শুরু করলাম। এটা শুনেও কিন্তু মনে অনেক ভালো লাগে যে যেই কাজ আপনি ভালোবাসেন সেই কাজ এখন নতুন উদ্যমে করার একটা মনে হয় সুযোগ হয়েছে, সময় হয়েছে, সেজন্য আসলে ভালো লাগছে। এবং আমার কথা বলতে এই কারণে ভালো লাগছে, সেক্ষেত্রে যদি কাজের পরিকল্পনা বা এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ততা কি কি হচ্ছে বা কি প্ল্যানিং হচ্ছে? নতুন বছরে আমার মনে হয় বারবারই কোভিডের কথা ফিরে আসে। আমরা কোভিডের জন্য আমরা কিন্তু প্রত্যেকে যেই প্রফেশনে আছি কাজটাকে অন্য আরেক জায়গা থেকে দেখছি। আমাদের এই নিউ নর্মালে এসে আমাদেরকে এখন ভাবতে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে আমরা আসলে আমাদের সব কাজগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে করতে পারি। আমরা দেখেছি স্কুলে কিভাবে করে ডিজিটালি ক্লাসগুলো হওয়ার জন্য একটা অনলাইনে নতুন করে, যেটাতে আমরা একদম অভ্যস্ত ছিলাম না, আমরা ওইভাবে করে প্রত্যেকটা প্রফেশনে বোধহয় আমরা হসপিটালেও দেখেছি যে কিভাবে অনলাইনে ডাক্তার পেশেন্ট দেখছেন। ফটোগ্রাফিতেও ব্যাপারগুলো এরকম হয়েছে। নট অনলি ইন ফটোগ্রাফি, ভিজুয়াল মিডিয়ামে আমরা এখন নতুন করে ভাবতে হচ্ছে যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, কারণ এই সিচুয়েশন আমাদের নতুন করে ভাবাচ্ছে যে যদি এটা লম্বা সময় যায়। ফটোগ্রাফির ক্ষেত্রে আমার কাজটা শুরু ওখান থেকেই হয়েছে। আমি প্রথম কাজ প্রজেক্ট যেটা শুরু করলাম, এটার অ্যানাউন্সমেন্ট হয়েছে 31-এ একদমই। সেটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট ইন্ডিয়ার সাথে যে কাজটা করছে সামদানি আর্ট ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট ফাউন্ডেশন ফিকা, যেটাকে শর্ট ফর্মে আমরা বলি। সেখানে তাদের অর্গানাইজিংয়ে আমরা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট করছি। বাংলাদেশের একজন আর্টিস্ট এবং ইন্ডিয়ান একজন আর্টিস্ট, ইন্ডিয়া থেকে যিনি পার্টিসিপেট করছেন উনি আমার সাথে কোলাবোরেট করছেন, অমল কে পাটেল, একজন ওয়ান্ডারফুল ভিজুয়াল আর্টিস্ট। হি ইজ নট এ ফটোগ্রাফার, উনি মিক্স মিডিয়ামে কাজ করেন, পারফরমেন্স এবং অন্য সব মিডিয়ামগুলোতে কাজ করেন। এখান থেকে আমি কাজ করছি ওনার সাথে। আমরা দুজনে মিলে একটা কাজ ডেভেলপ করার চেষ্টা করছি, যেটা মূলত মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে। আমরা পুরো সময়টা দেখছিলাম যে এইটা একটা কিন্তু সুযোগ। কোভিডের কারণে আমরা এই যে কোলাবোরেশনগুলো করতে পারছি দুই দেশে। আগে যদি আমরা এটা ভাবতাম তাহলে আমাদেরকে ট্রাভেল করতে হতো, আমার যেতে হতো অথবা ওর আসতে হতো, অনেক সময় সাপেক্ষ হতো। আমরা ডিজিটালি যোগাযোগ করছি এবং আমরা তখন ভাবছিলাম যে এমন একটা বিষয় কি আছে যেটাকে আমরা কমন ভাবে দেখতে পারি। আমরা কোভিড শুরু হওয়ার সাথে সাথে দুটো ব্যাপার দেখেছি। একটা হলো হাজার হাজার লোক ঢাকা শহর থেকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা গ্রামে পায়ে হেঁটে চলে যাচ্ছে। মুম্বাইতে একই ঘটনাটা ঘটেছে, হাজার হাজার লোক যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল পায়ে হেঁটে ওরা চলে যাচ্ছে, কারণ হঠাৎ করে বাস ট্রেন সবকিছু বন্ধ হয়ে গেল। ঢাকায় যেটা হয়েছে মুম্বাইতেও সেটাও হয়েছে। এটা হলো এক শ্রেণীর মানুষ। আর আমরা ঠিক উল্টা ফেস দেখেছি যে এক শ্রেণীর মানুষ ঘরে বন্দী হয়ে গেল, তারা বাইরে বের হতে পারলো না। ফলে একদম ক্লিয়ার একটা ডিভাইডেশন আমরা দেখলাম। এক শ্রেণীর লোক ঘর থেকে বের হতে পারছে না, তারা 10 ফিট বাই 10 ফিট 12 ফিট বাই 12 ফিট রুমের মধ্যে বন্ধ হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ হাজার হাজার কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার জন্য রওনা দিল পায়ে হেঁটে। আমাদের কাজটা মূলত এটা নিয়ে। আচ্ছা, এই বিষয়টা বা কনসেপ্টটাই কেন নেওয়া হয়েছে কাজ করতে গিয়ে? এই বিষয়টা আমি আসলে অনেক দিন ধরে সোশ্যাল ইস্যুস নিয়েই কাজ করছি। আপনি হয়তো জেনেও থাকবেন আমার মা সোশ্যাল ওয়ার্কার ছিলেন, মা ওভাবে কাজ করতেন, সোশ্যাল ওয়ার্ক করতেন এবং মা মানুষ নিয়ে ভাবতেন। আমার আপব্রিঙ্গিংটাও মানুষ নিয়ে ছোটবেলা থেকে আপনি এরকম ভাবেই দেখেছেন, ছোটবেলা করে এভাবে করে আশপাশটা দেখার এক ধরনের হয় না যে আমরা পারিপার্শ্বিক যে পরিবেশে বড় হই ওই পরিবেশের একটা প্রভাব আমাদের চিন্তার মধ্যে থাকে। ফলে আমার চিন্তার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে আমরা হয়তো
আমি তো আছি, কিন্তু আমাদের পুরো ইকোসিস্টেমটা যেভাবে চলে আমরা সবাইকে বোধহয় সবাইকে নিয়ে ভাবতে হয়। আর এই ব্যাপারটা বোধহয় আমাদের কোভিডের সময় নতুন করে ভাবাচ্ছে যে প্রকৃতি একসময় আমাদেরকে ফেরত দেয়। আমরা যদি প্রকৃতিকে নিয়ে এবং আশপাশের মানুষগুলোকে নিয়ে না ভাবি, মানুষ তো প্রকৃতিরই অংশ, সবাইকে নিয়ে যদি না ভাবি, শুধু নিজেকে নিয়ে ভাবি, যখন কনসিকোয়েন্স আসে তখন একজনের জন্য আসে না। কোভিড তো একজনের জন্য আসেনি। আমি যদি এফেক্টেড হই, আমার পাশে আরো 10টা মানুষ হবে, আমি সাবধান হলে আমার পাশে আরো 10টা মানুষ সেভ হবে। ফলে আমরা একা ভাবতে পারি না। কোভিড এই ভাবনাটা আমাদের আবার ভাবিয়েছে। আমার মনে হয় আমার ভাবনার জায়গা ওই যোগাযোগটা আছে, আমি ওই কথাটা ভাবার চেষ্টা করি, শুধু নিজে না, সাথে আশেপাশের মানুষগুলোকে নিয়েও যদি একটু করে ভাবি, এবং সবাই, আমি একা না, হয়তো সবাই যে যে প্রফেশনে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আমরা কথাও বলছিলাম মনে হয় ক্যামেরা, যে যে প্রফেশনে আছি আমরা যদি সবাই যদি নিজের সাথে আরো 5টা মানুষকে নিয়ে ভাবি তাহলে হয়তো সুবিধা হয়। এটা আমার এই ব্যাপার নিয়ে কাজ করার একটা বড় কারণ হলো যে অনেকেই হয়তো ভাবেন, গুছিয়ে ভাবেন না, কিন্তু সামনে যখন আমরা এটাকে দেখব, কোনো আর্টিস্ট অথবা কোনো রিসার্চার সেটা আসলে এইভাবে করে সামনে আনবেন, তখন হয়তো আমাদের অনেকেরই ভাবনার জায়গাটা একটু নাড়া দিবে, এবং আমরা হয়তো আরেকটু সেনসিটিভ হব। হয়তো কিছু করলাম না, কিন্তু মানুষটার সাথে যদি একটু হেসে কথা বলি, সেটাও হয়তো একটা জায়গা, এবং হয়তো কেউ এগিয়েও যাবে হেল্প করতে, বা কোনো না কোনো দিক থেকে যে যতটুকু ভাবে আসলে যে যেভাবে পারে। এই কোলাবোরেশনটা কতদিন হবে? এই কোলাবোরেশনটা 6 মাস চলবে। ফান্ডিং 2 অর্গানাইজেশন থেকেই করবে ফান্ডিংটা এই কাজটার জন্য। 6 মাস পরে ইন্টারেস্টিংলি আমরা এটা ডিজিটালি এক্সিকিউট করব। আমরা নরমালি এক্সিবিট করি ফিজিক্যালি, এখন নিউ নরমালে এসে আমরা ভাবছি যে আমরা যদি ফিজিক্যাল এক্সিবিশনটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাই সেটা কেমন হবে, সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াকে এনগেজ করতে পারি কিনা। আমরা ইনফ্যাক্ট ভাবছিলাম যে ইনস্টাগ্রামের একটা ডেডিকেটেড পেজ করব, যেখানে আমরা সব মানুষকে বলবো তোমরা তোমাদের ঘর মেজার করবে এবং সেটার একটা ভিডিও আপলোড করবে। সেখানে কিন্তু অডিয়েন্সের লিমিটেশনও নাই, এটা একটা বড় একটা ব্যাপার। একদমই নাই, আমরা ঘরে বসে আমরা পার্টিসিপেট করতে পারছি, আর্টের সাথে এক ধরনের ইন্টারঅ্যাকশন করতে পারছি, যেই ইন্টারঅ্যাকশন হয়তো এই পসিবিলিটিটা আমাদেরকে ডিজিটাল টাইমে দিয়েছে। আমরা এমনি এক্সিবিশনে গেলে হয়তো আমরা শুধু দেখে চলে আসতাম, ছবি দেখতাম, সামনে থেকে চলে আসতাম, পার্টিসিপেট করতে পারতাম না। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমরা এক্সিবিশন করব, তখন উই ক্যান ওপেন আ ডোর ফর অডিয়েন্স অলসো। সেখানে অডিয়েন্স আসলে কোলাবোরেট করতে পারে, ওরা পার্টিসিপেট করতে পারে, ওরা কমেন্টস করতে পারে। চমৎকার একটা কনসেপ্ট। আশা করছি ভালো কিছু একটাই দেখবো আমরা, যেহেতু নতুন একটা ভাবে নতুন একটা ফর্মে নিউ নরমালের সাথে আসলে সবকিছু মিলে পরিচিত হচ্ছি। আশা করছি ভালো হবে। এবং এই মুহূর্তে আরো একটি কাজ হচ্ছে, ছবি মেলা শূন্য, সে বিষয়ে শুনবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাক। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলোকচিত্রী আশফিকা রহমান। যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে ছবি মেলা শূন্য নতুন কাজ শুরু হয়েছে, গত বছরে হয়নি, তার আগের বছরে আবার হয়েছিল। কেমন হচ্ছে যেটা আপনি অর্গানাইজ করছেন? আমি অর্গানাইজ করছি, মানে অর্গানাইজার হিসেবে কাজ করছেন? জি, ভুল কথা। মূলত ছবি মেলা হোস্ট করে দৃক এবং পাঠশালা। আমি পাঠশালায় ফ্যাকাল্টি হিসাবে পড়াচ্ছি লাস্ট 1 বছর ধরে। সেই সূত্রে আমরা হোস্ট, এবং আমরা সবাই হোস্ট, যারা যারা আমরা কাজ করছি অর্গানাইজিং এ। আমরা বিভিন্ন মিডিয়াম আর্টিস্টকে ইনভাইট করছি ছবি মেলায় পার্টিসিপেট করার জন্য। সেই হিসেবে আমরা হোস্ট, অর্গানাইজারও বলবো না, হয়তো আমরা হোস্ট। কিন্তু ছবি মেলায় আমরা বোধহয় লাস্ট কিছু এডিশন থেকে আমরা দেখছি যে এটা ছবি মেলাকে যদিও আমরা ফটো ফেস্টিভ্যাল বলছি, কিন্তু আমরা আসলে সব মিডিয়াম আর্টিস্টদের জন্য একটা দরজা খোলা রাখছি। এবং এই বছর ছবি মেলা হয়তো আপনি দেখেও থাকবেন যে ইয়াং আর্টিস্টদের এক ধরনের আধিপত্য আছে, ইয়াং আর্টিস্টদের পার্টিসিপেট করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং নিজেদের মতো এক্সপেরিমেন্ট করার একটা জায়গা তৈরি হয়েছে। সেখানে যেমন সাইদা খানমের সারা জীবনের কাজ নিয়ে একটা এক্সিবিশন আছে, অথবা বশিরুল হকের, আর্কিটেক্ট বশিরুল হকের কাজ নিয়ে যেমন একটা এক্সিবিশন আছে, ওনার সারা জীবনের রিসার্চ নিয়ে যেমন একটা এক্সিবিশন আছে। আমরা এটা সচরাচর দেখি না, আর্কিটেক্টের কাজ নিয়ে কাজ করা হয়েছে, একদমই বিভিন্ন কনসেপ্ট নিয়ে। সেই সাথে একদম ইয়াং আর্টিস্ট যারা কখনো কোথাও এক্সিবিট করেনি, দেখায়নি, তাদের কাজ করার একটা প্ল্যাটফর্ম ওই জায়গাটায় আছে। ফলে যেটা হয় যে ব্যালেন্স হচ্ছে, এক জায়গায় যেমন আমরা সিনিয়র আর্টিস্টের কাজ দেখছি, সেখান থেকে আমরা নতুন আর্টিস্টের কাজ দেখছি যারা এখান থেকে ইনফ্লুয়েন্সও হবে এবং এক্সপেরিমেন্ট করতে পারবে। ফলে ওই ব্যালেন্সটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কাজের ক্ষেত্রে আসলে নতুনরা তাহলে সুযোগ পাচ্ছে, এটা একটা খুব বড় একটা ব্যাপার। আপনি যেহেতু ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন, কবে থেকে জয়েন করেছেন, কেমন কাজ হচ্ছে বা আপনার কেমন লাগে পাঠশালায় পড়ানোর ব্যাপার? কারণ আপনি তো একসময় স্টুডেন্টও ছিলেন পাঠশালায়। স্টুডেন্ট ছিলাম পাঠশালায়, হ্যাঁ। এইটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স আমার মনে হয়। আমি ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি 1 বছর হয়ে গেছে, পাঠশালায় জয়েন করেছি।
এটা বোধহয় আমার জন্য মনে হয় যে ফ্যাকাল্টি না বলে আমি বলবো যে আমরা আসলে শেয়ার করছি। আমি ওই জায়গাটা পড়েছি, আমি ওখান থেকে যেটুকু পেয়েছি সেটা আমার আসলে আরো পর প্রজন্মের সাথে শেয়ার করাটা এক ধরনের দায়িত্বের মতো। আমরা মনে হয় পাঠশালায় যারা যারা পড়ান প্রত্যেকেরই সেটা প্রফেশনাল জায়গা থেকে যতটুকু দেখে তার থেকেও একটা আত্মিক জায়গা থেকেও দেখে, একটা দায়িত্বের জায়গা থেকে দেখে যে আমরা যেটুকু জানি যেটুকু বুঝি। পাঠশালা আসলে পড়ার জায়গা থেকে বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা বলবো আমি, যে জায়গাটায় আমরা আসলে ফিলোসফিক্যাল চর্চা, পলিটিক্যাল চর্চাগুলো করি, আমাদের চিন্তার জায়গা বুদ্ধিভিত্তিক চর্চাটা করি, সেই চর্চাটাকে কন্টিনিউশন বলবো আমি ফ্যাকাল্টি হিসেবে কাজ করাটা। আর সেক্ষেত্রে ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে গিয়ে আপনার কি কি বিষয় আসলে মাথায় রাখতে হয়? এটা একটা অদ্ভুত ব্যাপার, যখন ছাত্র ছিলাম তখন সব মনে হতো টিচারদের দোষ, এখন ফ্যাকাল্টি হয়ে মনে হয় ছাত্র থাকলে মনে হতো যে যখন পড়াটা শেষ হবে তখন অ্যাসাইনমেন্ট থাকবে না, কষ্ট থাকবে না, কোনো কিছু থাকবে না, আমি বেঁচে টেচে যাবো। ফ্যাকাল্টি হওয়ার পরে উল্টা মনে হচ্ছে, যখন অ্যাসাইনমেন্ট করতাম শুধু নিজের অ্যাসাইনমেন্ট করতাম, এখন ফ্যাকাল্টি হওয়ার পরে 30টা স্টুডেন্টের খাতা দেখতে হয়, 30টা স্টুডেন্টের জন্য প্রশ্ন বানাতে হয়, ফলে এখন মনে হচ্ছে উল্টা ফ্যাকাল্টি হয়ে পরিশ্রমটা বেশি হয়ে গেছে। কিন্তু মনে রাখার জায়গা মনে হয় ফ্যাকাল্টি হিসাবে আমার মনে হয় যে শিক্ষক ব্যাপারটা খুব কঠিন। আমি আগে যতটুকু রিয়েলাইজ করতাম এখন আরো বেশি মনে হয়, কারণ শিক্ষকের আসলে অসম্ভব দায়িত্ব। আমার একটা ভুল চিন্তার বীজ আমি যদি আমার স্টুডেন্টকে দেই, সেই ভুল চিন্তা দিয়ে একটা মানুষ তৈরি হবে, সেই মানুষের সকল রকম ভুল কাজের দায়িত্ব আমাকে নিতে হবে পরোক্ষভাবে। সেই জায়গাটা আমার মনে হয় যে অসম্ভব একটা দায়িত্বের জায়গা। আমি কি বলছি, সেক্ষেত্রে আসলে যদি খুব একটা প্র্যাকটিক্যাল একটা কোশ্চেনে যাই, যে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে আসলে জীবিকা নির্বাহের জন্য একজন ফটোগ্রাফার এই পেশাটাকে কিভাবে বেছে নিচ্ছে, বা বেছে নিলেও সেটা আসলে কতটুকু করা সম্ভব, সে কাজটা কতটুকু করা সম্ভব? আমি খুবই আশাবাদী মানুষ। এই জায়গায় যদিও আমাকে একটু নিরাশাবাদী হতে হবে, কিন্তু আশাবাদীও হই। প্রথম ব্যাপার হলো যে বাংলাদেশে আসলে একদমই প্র্যাকটিক্যালি ভাবতে গেলে ফটোগ্রাফারদের জন্য খুব করে প্ল্যাটফর্ম নেই, যেটা দিয়ে আমরা আসলে করে খেয়ে বাসা ভাড়া দিয়ে খেয়ে পড়ে থেকে বাঁচতে পারবো। সেটা খুব কষ্ট, খুবই মুশকিল। কিছু নিউজ পেপার ছাড়া, কিছু এনজিও ছাড়া আমাদের, আর এখন একটা নতুন জায়গাও তৈরি হয়েছে ওয়েডিং ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি জায়গা ছাড়া খুব বেশি করে খাওয়ার জায়গা নেই, এবং সেই জায়গাগুলোতে ভীষণভাবে স্ট্রাগল করতে হয় আমাদের অনেকেরই। কিছু ফটোগ্রাফার আছেন হয়তো, আমরা কিছু কয়েকজন হয়তো ইন্টারন্যাশনালি কাজ করার কিছু সুযোগ পাচ্ছি, সেটাও যে খুব বেশি তা নয়, কিছুটা সুযোগ পাচ্ছি। কিন্তু আসার জায়গা হলো আমাদের একটা মার্কেট নতুন তৈরি হয়েছে, যেটা আমি ওয়েডিং এর কথা বলছিলাম, যেখানে অনেকটা ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে কাজ করতে পারছে। কালচারালি ইন এশিয়ান সাবকন্টিনেন্টে আমরা ওয়েডিংটাকে বড় করে সেলিব্রেট করি, ফলে ওই জায়গায় আমরা অনেক বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করি। সেই ইনভেস্টমেন্টের একটা জায়গায় মনে হয় ফটোগ্রাফাররা একটু একটু করে ভাগ বসাতে পারছে, ওইটা একটা আসার জায়গা মনে হয়। সেটা ছাড়া আরেকটা আসার জায়গা মনে হয়, যেটা আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক বাংলাদেশি ফটোগ্রাফাররা ভালো করছে। কিন্তু সেক্ষেত্রে কি কাজের সুযোগ অনেক কম না ইন্টারন্যাশনালি যদি কাজ করতে চায় কেউ? তৈরি হচ্ছে আস্তে আস্তে সুযোগ, সেটার জন্য আমাদের নিজেদেরকেও তৈরি করতে হবে, একটু পড়ালেখা করতে হবে, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আমরা আসলে ঘরে বসেও আশা করলে খুব মুশকিল, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে সবাই যেরকম করে যতটা স্কিল নিয়ে, যতটা রিসার্চ নিয়ে এসে মার্কেটে আসলে দখল করছে, আমাদেরকে আসলে ওই পরিমাণ স্কিল এবং ওই পরিমাণে দক্ষতা, রিসার্চ নিয়ে গিয়ে দাঁড়াতে হবে। সেজন্য আমাদের মনে হয় নিজেদের জেনারেশনকে নিজেদেরই তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রেও একটা ফটোগ্রাফারদের জন্য কিন্তু একটা নতুন জায়গা তৈরি হয়েছে। রিসেন্টলি বেশ ভালো ভালো কিছু কাজ আমরা দেখতে পাই। একদম। কিন্তু আমার একটা জায়গা মনে হয় যে আমাদের বোধহয় রিসার্চটা আর একটু বাড়ানো দরকার। আমরা এক ধরনের কাজ করে যাচ্ছি, সেটাকে আমরা কিভাবে করে নেক্সট লেভেল নিতে পারবো। আমরা যদি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি দেখি, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি 20 বছর আগে ওদের ক্রেনও ইউজ করতো না, ওরা বাস টাস দিয়ে কোনোভাবে ম্যানেজ করে, টেকনিক্যালি যদি আমরা দেখতে যাই, বাস টাস দিয়ে ম্যানেজ করে লাইট টাইট ইউজ করতো 20 বছর 25 বছর আগে। আজকে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই কতখানি ডেভেলপ করেছে, ওরা রিসার্চ করেছে, ইনভেস্ট করেছে। তো আমাদের মনে হয় যে সেই সবগুলো মিডিয়ামে, নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি, ফটোগ্রাফিতে অথবা মিউজিকে, অন্য সবগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের মনে হয় যে এক ধরনের সৎ ইনভেস্টমেন্ট এবং এক ধরনের রিসার্চ, আমাদের একটু পড়ালেখা করা দরকার। আমরা কিভাবে লম্বা ভিশন দেখা দরকার, 20 বছর 50 বছর পরে আমরা ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতে চাই। আসলে কোনো বিষয় আসলে শেখার তো শেষ নেই, এবং রিসার্চেরও আসলে কোনো শেষ নেই। সেই বিষয় শুনবো এবং সমসাময়িক এগুলো নিয়েও জানবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও বিরতিটা নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও আরেকটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলোকচিত্রী আশফিকা রহমান। যে বিষয় শুনছিলাম যে ইন্টারন্যাশনালি কাজ করতে গিয়ে আসলে বাংলাদেশে এখনকার সময় এজেন্সির ভূমিকা কতটুকু?
এজেন্সির ভূমিকা আমার মনে হয় সব সময় একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সব ইন্ডাস্ট্রিতে, ফটোগ্রাফিতে না সব ইন্ডাস্ট্রিতে, আমরা মনে কথাও বলছিলাম কিছুক্ষণ আগে মডেলিং এর জন্য একটা এজেন্সি, সব এজেন্সিতে আমার মনে হয় যে এজেন্সির ভূমিকা থাকে যে ওই জায়গাটা প্রফেশনাল নেগোসিয়েশনটা তৈরি করার জন্য, প্রফেশনাল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য, সব প্রফেশনের জন্য এজেন্সির একটা ভূমিকা সব সময় থাকে, ইতিহাসেই ছিল সব সময়। বাংলাদেশি ফটোগ্রাফারদের জন্য এজেন্সি ঠিক ওইভাবে করে দাঁড়াতে পারেনি, সেটার একটা কারণ হলো আমাদের মার্কেটটা ছোট। এজেন্সি তো যে জায়গাগুলোতে লবিং করবে ওই জায়গার সুযোগগুলো কম। এটা ছাড়াও কিছু তো এজেন্সি ছিল, ম্যাপ একটা এজেন্সি ছিল যারা এখন অ্যাক্টিভ আছে, ওরা কিছু কিছু করে কাজ করার চেষ্টা করছে। এছাড়া ছোটখাটো কিছু এজেন্সি আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলবো যে খুব বেশি সাকসেসফুল হতে পারেনি মার্কেটটা ছোট বলে। আচ্ছা, এবং এখানে কি ইমপ্রুভমেন্টের জায়গা আছে? সম্ভব, যদি আমরা আরেকটু ইন্টারন্যাশনালি কিছু মার্কেটগুলোকে রিচ করতে পারি, আমরা যদি আরেকটু প্রফেশনালিজম বাড়াই, যেটার কথা আমি বারবারই বলছিলাম যে আমাদের রিসার্চ স্কিল এবং প্রফেশনালিজম নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে দাঁড়াতে হবে। আমরা জাস্ট গিয়ে বলতে পারবো না যে আমরা কাজ করতে চাই। এবং আপনি সেই চেষ্টা করছেন, কাজ করছেন। সামনে তো আপনার বেশ কিছু সোলো এক্সিবিশনও আছে, সেটা নিয়ে যদি একটু জানতে চাই, কেমন প্রস্তুতি? হ্যাঁ, আমি একটা সোলো এক্সিবিশন, আমি রিসেন্টলি একটা গ্যালারি জয়েন করছি, ওটা হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে কিছুদিনে। গ্যালারিটা লন্ডন বেজ একটা গ্যালারি, ভিট্রিন। ওদের সাথে আমার ফার্স্ট সোলো এক্সিবিশন প্ল্যান করছি এখন পর্যন্ত, সেপ্টেম্বরে বাসেলে, সুইজারল্যান্ডে। সেটার জন্য এখন পর্যন্ত প্রসেসিং চলছে আসলে। সেটা কি কোনো কনসেপ্ট বা থিম অনেক আগে থেকে কি রেডি হয়ে যায়? সেটা আসলে অ্যাটলিস্ট এক বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয় সোলো এক্সিবিশনের জন্য। তারপরে সেটা ডিপেন্ড করে আমি পুরোনো কাজ দেখাবো না আমি নতুন কাজ প্রডিউস করে দেখাবো। আমার ক্ষেত্রে যেমন হচ্ছে যে আমাকে অ্যাটলিস্ট 6 মাস আগে অফিসিয়ালি প্রেস রিলিজ দিতে হবে যে আমি 6 মাস পরে এখানে এক্সিবিট করব। সেটার জন্য আমার এক্সিবিশনের জন্য আমি ভাবছি আমার পুরনো কিছু কাজ আছে, আমার কাজের একটা ধরন আছে, আমি সোশ্যাল ইস্যুস নিয়ে কাজ করি এবং আমি মূলত প্রান্তিক মানুষ নিয়ে কাজ করি, আদিবাসী এবং অন্য প্রান্তিক মানুষ নিয়ে কাজ করি, ফলে আমি ওইটারই কন্টিনিউশন করব। ছবি প্রিন্টের ক্ষেত্রে আপনি বেশ ভিন্নধর্মী একটা ওয়ে মনে হয় করে থাকেন, যদি আমি ভুল না করি, বেশ অনেক পুরনো দিনের একটা টেকনিক মনে হয় আপনি ইউজ করেন, যদি সেটা নিয়ে একটু আমাদেরকে বলেন। সেটা আসলে নির্ভর করে যে আমি কি টপিকে কাজ করছি। আমার প্রসেসটা মূলত এমনই থাকে যে আমি আসলে যেই কন্টেন্টটা নিয়ে কাজ করছি ওই কন্টেন্টটার সাথে অ্যাস্থেটিক্যালি পলিটিক্যালি আমি আমার প্রসেসটাকে কোলাবোরেট করার চেষ্টা করি, যেটার কথা আপনি বলছিলেন না যে আমি একটা কিছু ভিকটিম নিয়ে কাজ করেছি, রেপ ভিকটিম নিয়ে কাজ করেছি। পলিটিক্যালি আমার একটা স্টেটমেন্ট ছিল যে আমি খুব পুরনো 100 বছরের পুরনো একটা প্রিন্টিং প্রসেস নিয়ে কাজ করেছি। মূলত সেই প্রিন্টিং প্রসেসটা ব্যবহার করা হতো শুধু রাজাদের জন্য, লিকুইড গোল্ড দিয়ে যেটা প্রিন্ট করা হতো, সেটা আমি ব্যবহার করেছি ভিকটিমদের জন্য, প্রান্তিক মানুষের জন্য। সেই মার্চটা করাটা মূলত আমার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি আসলে আমরা ভিজুয়ালি পলিটিসাইজ করছি যে কোন পেপারে আসলে কোন ধরনের মানুষের ছবি প্রিন্ট হবে, ভিকটিমের ছবি কিভাবে আমরা তুলবো, কিভাবে প্রিন্ট করব, সেভাবে করে আমরা যে ক্লাসিফিকেশনটা করছি ওই ক্লাসিফিকেশনটাকে অনেক সময় আমি চ্যালেঞ্জ করার জন্য কিছু কিছু মাধ্যম ব্যবহার করি। আচ্ছা, সেটা প্রিন্টের মাধ্যমে হোক অথবা ভিজুয়ালি হোক। আর সুইজারল্যান্ডের কথা যেটা বলছিলেন যে এক্সিবিশনটা হতে যাচ্ছে, সেটা ছাড়া আর কোথায় আসলে এক্সিবিশন হবে আপনার সামনে এই বছরে? সেটা ছাড়া জামান আর্টের সাথে আমি ইউএসএ একটা এক্সিবিশন করার প্ল্যান করছি, যেখানে আসলে আমি ছাড়া বাকি সব আর্টিস্ট পাকিস্তান থেকে। বাংলাদেশ থেকে আপনি একাই? বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমি একা, বাকি সবাই পাকিস্তানের ইয়াং গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট, and they have done amazing work, so I'm really happy, I'm looking forward. কেমন পরিকল্পনা থাকে এই ধরনের বড় কাজগুলোর ক্ষেত্রে? আসলে বড় এক্সিবিশনগুলোর আসলে অনেক আগে থেকে আমাদেরকে কনসেপ্টগুলো ঠিক করতে হয়, কি কাজটা দেখাচ্ছি, কোথায় দেখাচ্ছি, কাকে দেখাচ্ছি, অডিয়েন্স কারা। আর আমার জন্য বেশি চ্যালেঞ্জিং হয় কারণ আমি সোশ্যাল ইস্যুস নিয়ে কাজ করি, সেটা খুবই সেনসিটিভ। কাকে দেখাচ্ছি, সেটা আসলে কিভাবে করে পারসিউ করছে সেই মানুষগুলো, সঠিক জায়গায় সঠিকভাবে দেখাচ্ছি কিনা, সেটা খুব জরুরি হয়ে পড়ে আমার জন্য। ফলে আমাকে পুরো জায়গাটা অনেকভাবে করে ভাবতে হয় যে আমি কোথায় এবং কাদেরকে কিভাবে দেখাচ্ছি, এটা রাইট ওয়েতে রিপ্রেজেন্টেড হচ্ছে কিনা। সেক্ষেত্রে কোনো কনসেপ্ট বা থিমের ক্ষেত্রে আপনাকে আসলে পার্সোনালি কি কি বিষয় মাথায় রাখতে হয়? আমি মনে হয় মূলত সবার আগে যেটা মাথায় রাখি সেটা হলো আমি কে এই গল্পটা বলার জন্য, কার গল্প বলছি, এই গল্পটা বলার উদ্দেশ্য কি আমার। আচ্ছা, সেটা খুব জরুরি হয়। আমাদের একটা ব্যাপার, একটা পারসেপশন থাকে, আপনি দেখবেন আমরা কখনো পাহাড়ে গেলে আমরা ছবি তুলে নিয়ে আসি আদিবাসীদের, এবং ছবি তুলে নিয়ে এসে বন্ধুদেরকে দেখাই, দেখো আমি পাহাড়ে গিয়েছিলাম, আদিবাসীদের ছবি তুলে নিয়ে এসেছি। ওই শব্দটার মধ্যে এক ধরনের সুপিরিয়রিটি আছে, আই এম দ্য
সুপিরিয়র পার্সন, আমি সেখান থেকে আদিবাসীতে গেলাম, আদিবাসীদের দেখে আদিবাসীদের ছবি তুলে নিয়ে আসলাম। ওটাতে খুব সম্মানের জায়গা খুব কম। হ্যাঁ আমরা আসলে সত্যি কি এই কথা বলে ওদেরকে সম্মান দেই নাকি আমরা ওদেরকে আসলে ডমিনেট করি, সেটা একটা ভাবার জায়গা। ফলে ওই প্রশ্নটা আমার কাছে সবসময় জরুরি, যে আমি আসলে যখনই বঞ্চিত মানুষের কথা বলছি সেই জায়গা থেকে আমি নিজেকে কোথায় পজিশন করছি, আমি নিজে সুপিরিয়র হিসাবে যাচ্ছি সেখানে। ক্যামেরা ইটসেলফ কিন্তু একটা সুপিরিয়রিটি দিয়ে দেয়। আমি যখন ক্যামেরা নিয়ে একটা ভালনারেবল মানুষের কাছে যাব তখন অলরেডি আমি সুপিরিয়র হয়ে যাই, সেই মানুষটা অলরেডি অনেক বেশি ভালনারেবল, আরও বেশি ভালনারেবল হয়ে যায় আমার সামনে। আমি তাকে ছোট দেখাতে না চাইলেও আমি নিজেকে এক ধরনের গড পজিশনে বসিয়ে ফেলি। ওইটা আমার জন্য খুব জরুরি, যে আমি আসলে কে হিসাবে কার গল্প বলছি, কে হয়ে কার গল্প বলছি, ওইটা আমাকে সবসময় মাথায় রাখতে হয়। আচ্ছা, আমি আসলে ভালোর গল্প বলতে গিয়ে আমি নিজে আবার নতুন করে ডমিনেট করছি না তো? করছি কিনা। হ্যাঁ, বাহ, চমৎকার কথা শুনছিলাম। আসলে এই গল্পগুলো শুনলে বা জীবনের গল্পগুলো শুনলে অনেক কিছুই শোনার আছে, কারণ আপনাকে অনেক ফিল্ডে কাজ করতে হয়, অনেক রকমের এক্সপেরিমেন্টের মুখোমুখি আপনাকে হতে হয়েছে। আশা করছি আরও একদিন বসে সেই গল্পগুলো শুনবো। গল্প করতে করতে আজকে একদমই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, এই বছরটা যেন খুব ভালো যায়, বেশ ভালো কিছু কাজ যেন আমরা দেখতে পাই। আপনাকে অনেক শুভকামনা হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অলসো। থ্যাংক ইউ। দেখা হবে। জি, প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের গল্প কথার এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।